বাসর ঘরে বসে নিজের জীবনের অঙ্ক কষতে লাগল সপ্তদশী এক কন্যা। অন্যদের বাসর ঘর যেমন নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে, এই বাসর ঘর তেমন সাজানো নেই। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সপ্তদশীর শত শত অভিযোগ জমা হয়ে গেছে পরিবারের উপর। কেন তার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিল সবাই মিলে। বিয়ের আসর থেকে বর পালিয়েছে শুনে খুশিই হয়েছিল, কিন্তু কে জানত শেষে না হওয়া ভাসুরের গলায় সবাই মিলে তাকে ঝুলিয়ে দেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা লক করার আওয়াজ হল। বুঝতে বাকি রইল না, রুমে কেউ আসছে। সপ্তদশী নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এসির শীতল হাওয়ার মাঝেও তার হাত দুটো ঘেমে পিচ্ছিল হয়ে গেছে। সপ্তদশী নিচের দিকে তাকিয়ে থাকলেও সামনে কারো উপস্থিতি বেশ বুঝতে পারছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলল, ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। চুপচাপ নীরবতা, কেউই কিছু বলছে না। হঠাৎ ব্যক্তিটা আবার বলে উঠল, একটা কথা বারবার বলা উৎস জাওয়াদ পছন্দ করে না। জলদি ফ্রেশ হয়ে এসো। বাই দা ওয়ে, তোমার নাম কি? সপ্তদশী বুঝল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার নামই উৎস জাওয়াদ। তারপর কাপা গলায় বলল, রু পো কথা। উৎস গম্ভীরভাবে বলল, কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। পুরো নাম বলো। রূপকথা আসান। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো। রূপকথা বিছানা থেকে নামতে গিয়ে লেহেঙ্গার সঙ্গে পা বেঁধে ধপাস করে টাইলসে পড়ে গেল। তারপরে যাওয়াটা উৎস দেখেও দেখল না। উৎস একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে অন্য রুমে চলে গেল। এটা দেখে রূপকথার চোখে পানি জমে গেল। লোকটা তো চাইলেই তাকে উঠতে সাহায্য করতে পারত, কিন্তু সাহায্য করল না। এত পাষাণ মানুষও হয় বুঝি। নিয়তি তাকে এ কোথায় এনে পেল। কোমরে আর হাঁটুতে ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উঠে লাগেজ থেকে একটা নীল জামদানি শাড়ি সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করল। শুনেছে বাবার কাছে মেয়েরা নাকি চোখের মণি হয়। তাহলে রূপকথা কেন বাবার গলার কাটা হল? তার বাবা শরীফ আহসান বৃদ্ধা মায়ের খুশিটা দেখল, কিন্তু ছোট্ট মেয়ের খুশিটা কেন দেখতে চাইল না, কেন দেখল না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রূপকথা কান্নায় ভেঙে পড়ল। শাওয়ার নিয়ে পেটিকোট আর ব্লাউজ পরল। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ওয়াশরুমের তাকেই রাখা ছিল হেয়ার ড্রায়ার। ওয়াশরুমে পড়লে শাড়িটা টাইলসের পানি দিয়ে ভিজে যেত, তাই ওয়াশরুমের দরজা খুলে দেখে নিল রুমে কেউ আছে কিনা। দেখল না, কেউ নেই। কেউ নেই দেখে রূপকথা শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে আসল। শাড়ির প্রতি সে অন্য রকম একটা টান অনুভব করে। ছোট থেকেই শাড়ি পরতে ভালোবাসে। নিজে নিজে খুব ভালো শাড়ি পরতে পারে। ঝটপট করে শাড়িটা পরে নিল। বুকের উপর থাকা এলোমেলো আঁচলটা হাতে নিয়ে যেই না ঠিক করতে যাবে, অমনি পিছনে চোখ যেতেই চমকে উঠল। দেখল উৎস হাতে কফি নিয়ে বারান্দার দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা ভাবতে লাগল, রুমে কবে আসলো এই লোক। মান সম্মানটা ধুলোয় মিশে গেল। রূপকথার এবার লজ্জায় কান্না চলে আসলো। তার সঙ্গেই কেন এসব হয়? উৎস রুমে এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, বিছানায় বসো, আমি আসছি। বিছানায় কেন বসতে বলল এটাই ভাবছিল রূপকথা। হঠাৎ মনে পড়ল উৎস বলেছে একটা কথা বারবার বলা সে পছন্দ করে না। তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে পড়ল। উৎস কফির কাপ দুটো বিছানার পাশের টি টেবিলে রেখে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসল। রূপকথা আর উৎসের মাঝে এখন হয়তো 2.5 হাত বা তার থেকে একটু কম বেশি দূরত্ব বিদ্যমান। উৎস জিজ্ঞেস করল, আমার নাম তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছ। সম্পর্কে তোমার ভাসুর হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বর হয়ে গেলাম। আমি শিওর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এবার আমি আমার সম্পর্কে বলবো আর তুমি শুনবে। এরপর উৎস থেমে আবার বলল, তুমি শুনলে হয়তো অবাক হবে। আমি আগেও একটা বিয়ে করেছিলাম। এ কথা শুনে রূপকথার দম আটকে আসল। শেষে কিনা তার বাবা তাকে একটা ডিভোর্স হওয়া ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। উৎস বলতে লাগল, আমার আগের ওয়াইফের নাম ছিল ইসমা জাহান। তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। 6 মাসের একটা নাটকীয় সংসার ছিল আমাদের। আমাদের কখনো প্রেমালাপ হয়নি, কখনো একে অপরকে ছুঁয়ে দেখাও হয়নি। ইসমা ওর পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের দিন রাতে জানলাম ওর বয়ফ্রেন্ড আছে। তারা একে অপরকে ভালোবাসে। ছেলেটা কোনো অংশে ইসমার থেকে কম ছিল না। তাও ইসমার বাবা জেদ করে ইসমাকে আমার কাছে বিয়ে দিল। মাঝখানে বলির পাঠা হলাম আমি। এরপর 6 মাস কোনোভাবে কাটিয়ে ওকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের হাতে তুলে দিলাম।
আগে থেকেই আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে ছিল না। শেষে মা অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করাই। ইসমাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু সংসার করতে পারিনি। রিজিকে ছিল না। এরপর বিয়ে শাদী থেকে আরও মন উঠে গেল। জীবনটাকে কাজের মধ্যে সীমাবদ্ধ করলাম। আগেও তেমন একটা মিশুক স্বভাবের ছিলাম না। ওই ঘটনার পর থেকে পরিবারকে আরও সময় দেওয়া কমিয়ে দিলাম। কারণ পরিবারের জন্যই আমার জীবনে এত কিছু হয়েছিল। বিয়ে শাদী আর জীবনে করব এটাও ভাবিনি। কিন্তু নিয়তির লিখন খণ্ডাতে পারে কে? যা হওয়ার সেটাই হলো। আমার কুলাঙ্গার ভাইয়ের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার মতো পিচ্ছি একটা মেয়ের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাকেই কাজে লাগানো হলো। মাঝখান দিয়ে আমার আর তোমার বয়সের পার্থক্যটা কেউ দেখল না। রূপকথার খুব জানতে ইচ্ছে করছে উৎসের বয়স সম্পর্কে। তাই কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসল আন্ডারস্কোর। বয়স কত আপনার? অনুমান করো, কত হতে পারে? 25, 26 হবে। আমার বয়স এত কম হলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তার বয়স কত? কি জানি, বুঝতে পারছি না। আপনি বলে দিন। আমাকে দেখে কিভাবে তোমার 25, 26 বছর বয়সী তরুণ মনে হলো আমি জানি না। তবে আমার বয়স এতটাও কম না। আমি যখন ইসমাকে বিয়ে করি তখন আমার বয়স ছিল 27 বছর। আমাদের বিয়ের আর ডিভোর্সের আজকে 9 বছর হতে চলল। এবার হিসাব করো আমার বয়স কত হতে পারে। উৎস: বয়স হিসেব করে রূপকথার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ ফুটে বলেই দিল আন্ডারস্কোর। কি, আপনার বয়স 36 বছর? বুঝাই তো যায় না। কে বলেছে বোঝা যায় না? তুমি পিচ্ছি বলে বুঝতে পারোনি। না, সত্যি মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা বুঝেছি। শুনো, আমি খুব ভালো মানিয়ে নিতে জানি। যে কোনো কিছু খুব সহজেই সমাধান করতে আমার ভালো লাগে। এই সম্পর্ক নিয়ে তুমি যা চাইবে তাই হবে। তোমার কোনো কিছুতে আমি কোনো প্রকার বাধা দিব না। এই বিশ্বাসটা তুমি আমার উপর রাখতে পারো। এবার তোমার সম্পর্কে বলো। আমি তো কিছুই জানি না তোমার সম্পর্কে। এমনকি তোমার নামটা পর্যন্ত একটু আগে জানলাম। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করল আন্ডারস্কোর। আমার নাম রূপকথা আহসান। বাসা ঢাকা গুলশান 1-এ। নিজেদের ফ্ল্যাটে থাকি। বাবা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমি ওই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী। আমার একটা বড় ভাই আছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাসায় আমরা 5 জন থাকি। মানে থাকতাম আর কি। আমি, ভাইয়া, মা, বাবা, দাদি। রূপকথা একটানা কথাগুলো বলে একটু থামল। তারপর মন খারাপ করে বলল আন্ডারস্কোর। জানেন, আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল। তারপর হঠাৎ দাদির ক্যান্সার ধরা পড়ল। এরপর থেকেই আমাদের সব এলোমেলো হয়ে গেল। সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগল। তারা অবশ্য সফল হয়েছে, তারা পেরেছে। ভাইয়া আর মা প্রথমে বিয়েতে অমত করলেও পরে তারাও বাবার কথায় রাজি হয়ে গেল। এরপর আর কি, সব কিছু তো দেখছেনি। কথা শেষ করে রূপকথা কান্না করে দিল। তার সুন্দর জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। রূপকথার বলা প্রতিটা বাক্য উৎস খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটার প্রতি খানিক মায়া হল। এত ছোট একটা মেয়েকে কিভাবে বিয়ে দিয়ে দিল। তার থেকে বড় কথা সে অবাক হচ্ছে এটা ভেবে যে সে বাল্যবিবাহ করেছে। শেষে কিনা নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকেই বিয়ে করতে হল। উৎস বলল আন্ডারস্কোর। তুমি কি চাও সেটা বলো। আগেই বলেছি এখানে তোমার ইচ্ছেকেই সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। আমাদের মধ্যে এখনও এমন কিছুই হয়নি যে ডিভোর্স সম্ভব হবে না। চাইলেই আমরা আলাদা হতে পারি। তাই যা সিদ্ধান্ত নিবে ভেবে চিনতে নাও। রূপকথা চোখের পানি মুছে নাক টেনে বলল আন্ডারস্কোর। আমি ওই বাসায় আর কখনো যেতে চাই না। আপাতত এই বাসায় থাকতে চাই। আপনি আমাকে এখানে কোনো কলেজে এনে ভর্তি করিয়ে দিন। আমি আর ওই কলেজে পড়তে চাই না। যদি আপনাদের বাসার সবাই অনুমতি দেয় তবে আমি পড়ালেখা করতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। বিশ্বাস করুন আমি পড়ালেখা খুব ভালো। আমার রেজাল্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। উৎস জিজ্ঞেস করল আন্ডারস্কোর। ভেবে বলছো তো? পরে আবার বলো না আমি তোমাকে জোর করেছি বা বাধ্য করেছি। না না, বলবো না, কারণ এখানে বাধ্য করার কিছু নেই। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম। যতদিন ইচ্ছে তুমি সময় নাও। নিজেকে বুঝার চেষ্টা করো। মনকে স্থির করো। মনে রেখো তোমার যেকোনো সিদ্ধান্তকে আমি উৎস জাওয়াজ সম্মান করব। রূপকথা উৎসকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই মানুষটা এত কথা বলতে পারে মুখ দেখে বোঝার জো নেই। কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলল।
অথচ ওনাকে প্রথম দেখাতে রূপকথা কতই না অহংকারী ভেবেছিল। তার এই 1 চামচ বেশি বোঝার স্বভাবটা আর গেল না। উৎস বলল শুয়ে পড়ো, রাত 3টে বাজতে চলল। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তুমি ঘুমাও। কিছু খেয়েছিলে? প্রশ্নটা শুনে রূপকথার খিদে লেগে গেল। সেই সকালে একটু খেয়েছিল। দুপুরে খাওয়ার টাইমে বর পালিয়েছে শুনে খুশিতে দুপুরে আর খায়নি। রাতে তার রুমে কেউ খাবার আনেনি, তাই রাতেও খাবার জুটেনি। মুখ ছোট করে উত্তর দিল না। কিছু বানিয়ে খেতে পারবে? উৎসর এমন কথা শুনে রূপকথা অবাক হল। তারপরও নিজেকে স্বাভাবিক করে বলল থাক, এত রাতে আবার কিছু বানিয়ে খেতে পারবো না। তার থেকে ভালো ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়েছে। উৎস বুঝল না মেয়েটা খাবার গরম করতে বলাতে রাগ করল কিনা। সে তো জানে না রান্নাঘরে কোথায় কি আছে। তাই তো রূপকথাকে বলল। পরক্ষণেই নিজের উপর রাগ উঠল। এত বছর এই বাসাতে থেকেও কিচেনে কোথায় কি আছে সেটা জানে না। আর রূপকথা কালকে এসে এসব কিভাবে জানবে। রূপকথা আর কথা না বাড়িয়ে এক পাশে ফিরে শুয়ে পড়ল। উৎস কিচেনে গিয়ে ফ্রিজ খুলল কোনো খাবার আছে কিনা দেখতে। ভাগ্য ভালো, ফ্রিজে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম সব কিছু আছে। উৎস সব বের করে ওভেনে দিয়ে গরম করে নিল। 30 মিনিটের মাথায় খাবার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখল রূপকথাকে। পাতলা গঠনের একটা মেয়ে, রংটা একদম ধবধবে সাদা। উচ্চতা কত আর হবে? খুব একটা ভুল না হলে 5.2 ইঞ্চি হবে। সব মিলিয়ে তাকে লাল সুন্দরী বললে মন্দ হবে না। উৎস দেখল রূপকথা তার থেকে ঠিক 7 ইঞ্চি খাটো, কারণ উৎস 5.9 ইঞ্চি। এসব ভাবতে ভাবতে না আবার খাবারটা ঠান্ডা হয়ে যায়। তাই উৎস খাবারগুলো বিছানার পাশের টেবিলে রেখে রূপকথাকে ডাকল রূপকথা, রূপকথা উঠো, তোমার জন্য খাবার এনেছি। রূপকথা। এবার রূপকথা একটু নড়েছে, শোয়া থেকে উঠে বসল। খাবার এনেছি, খেয়ে নাও। এত রাতে আবার কষ্ট করতে গেলেন কেন? খাবার ফ্রিজেই রাখা ছিল, আমি শুধু ওভেনে দিয়ে গরম করে এনেছি। ওহ। কথা শেষ করে রূপকথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। মুখ মুছে টাওয়েলটা খাটে ছুঁড়ে মারল। উৎস সেটা নিয়ে বারান্দায় মেলে দিল। বিছানায় এভাবে টাওয়েল ছুঁড়ে মারায় উৎস বিরক্ত হল। কারণ তার অগোছালো কাজ একজনই পছন্দ না। উৎস বারান্দা থেকে এসে দেখে রূপকথা খাওয়া শুরু করেছে। উৎস বিছানায় এক পাশে গিয়ে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করতে লাগল। অন্যদিকে রূপকথা আপন মনে খাচ্ছে। উৎস কাজের মাঝে হঠাৎ রূপকথার দিকে তাকাল। ভাবল তার ভাই কিভাবে পারল এই মেয়েটাকে ঠকাতে। পরক্ষণেই মনে মনে বলল, এর যা করেছিস তার মাসুল তোকে গুনতেই হবে। এটা উৎস যাওয়াদের ওয়াদা। রূপকথা খাওয়া শেষ করে উৎসের দিকে তাকাতেই দেখতে পেল উৎস তার দিকে তাকিয়ে আছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথা প্রথমে ভেবেছে মুখে খাবার লেগে আছে। কিন্তু পরে দেখে না, সব ঠিকই আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? এসব সাতপাচার না ভেবে রূপকথা আগের বারের মতো অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। উৎস এতক্ষণে আর ঘুমাল না। কিছুক্ষণ পর আজানের শব্দ শুনে উৎস বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে মসজিদে চলে গেল। নামাজ শেষ করে এসে দেখে রূপকথা একদম গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে। যা দেখে উৎস এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। এরপর জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার আগে একবার রূপকথাকে দেখে গেল। রূপকথা তখনও বেঘরে ঘুমাচ্ছে, তার বেবি হেয়ারগুলো চোখ, মুখের উপর এসে হানা দিয়েছে। রূপকথার চুলগুলো বেশি লম্বা না, কোমর থেকে অনেকটাই উপরে। তবে চুলগুলো অনেক বেশি সুন্দর এবং সিল্কি। উৎস আর দাঁড়িয়ে সময় নষ্ট করল না, বেরিয়ে পড়ল জগিংয়ের উদ্দেশ্যে। কালো ছোট বর্গক্ষেত্র। অন্যদিকে রূপকথার দাদির অবস্থা তেমন ভালো না। গতকাল নাত জামাই পালিয়েছে শুনে বৃদ্ধা অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল। এরপর প্রেশার হাই হয়ে যাতা অবস্থা। সারারাত বাসার একটা মানুষও ঘুমাতে পারেনি। সবাই বসে বসে পাহারা দিয়েছে। তাকে এখন হাসপাতালে নেওয়াও যাবে না, তাই বাসায় ডাক্তার আনা হয়েছে। ডাক্তার এসে সব দেখে ওষুধ দিয়ে গেলেন। সকাল হতে একটু সুস্থবোধ করছেন। আগামী মাসে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। তবে তিনি যেতে নারাজ। তার একটাই কথা, তার হায়াত ফুরিয়ে এসেছে। শুধু শুধু তাকে আর কষ্ট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন একমাত্র ছেলে সন্তান রূপকথার বাবা শরীফ আহসানের কাছে। তারপরও সবার জোরাজুরিতে শেষে তিনি একটা শর্ত দিয়ে রাজি হয়েছেন ইন্ডিয়া যেতে। শরীফ আহসানের আর কোনো ভাইবোন নেই। তিনিই বাবা মায়ের একমাত্র সন্তান।
শরীফ আহসানের ছোট সংসার, একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে, মা, বউকে নিয়ে তার একান্ত ভুবন। মাকে তিনি ভীষণ ভালোবাসেন, মায়ের কথা তিনি কিছুতেই ফেলতে পারেন না, যেমন এবারও পারলেন না। অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে অন্যের হাতে তুলে দিল। এর থেকে বড় কষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য আর কি হতে পারে? কালো ছোট বর্গক্ষেত্র। সকাল সকাল 9:30টায় উৎস বাসায় আসল। এসে দেখে এখনও বাসার কেউ উঠেনি। কিচেনে সার্ভেন্ট 3 জন কাজ করছে, আর বাইরে বাগানে মালি গাছের নিচে মাটিতে বেড়ে ওঠা ঘাসগুলো পরিষ্কার করছে। উৎস বাসায় ঢুকে প্রথমে নিজের রুমে গেল, এরপর ফ্রেশ হয়ে মা বাবার রুমে গেল। তারা দুজন কিছু একটা নিয়ে কথা বলছিল। উৎস দরজায় টোকা দিয়ে তাদের নজর তার দিকে ঘোরাল। দুজনেই বেশ চমকাল, কারণ সচরাচর উৎস কখনোই তাদের রুমে আসে না। আজকে হঠাৎ আসল। উৎসের বাবা ফারুক জাওয়াদ ছেলেকে দেখে বললেন, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো উৎস। এখনও বাইরে আসলেন না দেখে ডাকতে এলাম। এই একটু পর যাচ্ছিলাম। আচ্ছা। উৎস যখন চলে আসবে তখন তার মা আয়েশা বেগম তাকে পিছন থেকে ডাকল। উৎস, রূপকথা উঠেছে? উৎস পিছন ফিরে উত্তর দিল, না, এখনও ঘুমাচ্ছে। আয়েশা বলল, ওকে ডেকে তুলো। আজকে এই বাড়িতে ওর প্রথম দিন, সবার সঙ্গে বসে একসঙ্গে নাস্তা করুক, পরিচিত হোক। উৎস কিছু না বলে চলে গেল। উৎস যেতেই ফারুক স্ত্রীকে বললেন, আয়েশা, আমরা কি কিছু ভুল করলাম? না, আমরা কোনো ভুল করিনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। এবার আপনার ছোট কুলাঙ্গারটাকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। ফারুক সাহেব কি তারা চিহ্ন পোক্ত হয়ে বলল, ছোট কুলাঙ্গার না বলে শুধু কুলাঙ্গার বলো, কারণ আমার ঘরে কুলাঙ্গার আছে ওই একটাই। আয়েশা বেগম আর কিছু বলল না। রুম থেকে বের হয়ে সার্ভেন্টদের বললেন টেবিল সাজাতে। সেই হিসেবে সার্ভেন্টরাও খুব সুন্দর করে টেবিলটা সাজাতে শুরু করল। উৎস রুমে এসে দেখে রূপকথা এখনও ঘুমের দেশে। উৎস ওর মাথার পাশে দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করল, রূপকথা, রূপকথা উঠো, কমা, এই মেয়ে, উঠো, কমা। এভাবে কয়েকবার ডাকার পরও রূপকথা উঠছে না দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কানে কম শুনো নাকি? উঠতে বলছি না, উঠো। উৎস এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরে টান খেল। ব্যথায় কোমরে হাত দিয়ে আহ করে চিৎকার করে উঠল। উৎস জিজ্ঞেস করল, কি হয়েছে? কমা, কি হয়েছে জিজ্ঞেস করেছি। আপনি কি অন্ধ? মানে, কালকে তো আপনার সামনেই পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? ওহ, ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথা কিছু না বলে ওভাবেই বসে রইল। উৎস ওর দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখে তেলতেলে চিকচিকে ভাব, সব মিলিয়ে রূপকথাকে দেখতে একটা পাগলের মতো লাগছে। উৎস বলল, মা তোমাকে নাস্তা করতে ডেকেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়েই বেরিয়ে আসল। রুমের দরজা ভালো করে লক করে শাড়িটা পরে নিল। এরপর ভিজে চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচলটা টেনে ডান কাঁধের উপর এনে নিচে চলে গেল। জাওয়াদ কুঞ্জের ডাইনিং টেবিলে আয়েশা বেগম, ফারুক সাহেব, উৎস 3 জনই বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। উৎস মোবাইলে কিছু দেখছে আর ফারুক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়েশা বেগম আজকে কি রান্না হবে এসব নিয়ে কথা বলছিলেন সার্ভেন্টদের সঙ্গে। হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকাল। দেখল মেয়েটা আজকেও শাড়ি পরেছে। উৎস বুঝল না কোমরে ব্যথায় দাঁড়াতে পারছে না যখন, তখন শাড়ি পরার দরকারটা কি? তার মধ্যে আবার দেখা যাচ্ছে চুলগুলো ভেজা। উৎস মনে মনে ভাবল এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে, না হয় আমাকে এভাবে লজ্জায় ফেলার মানে হয়। রূপকথা ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানাল। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম এবং ফারুক সাহেব দুজনই তার দিকে তাকাল। তারাও হাসিমুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসের পাশের চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞেস করল, কোমরে হাত কেন বৌমা? কি হয়েছে কোমরে? বৌমা ডাকটা শুনে রূপকথা লজ্জা পেল। বৌমা ডাকার কি দরকার? তার তো একটা নাম আছে নাকি? রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথায় উত্তর দিল, কোমরে একটু ব্যথা পেয়েছি।
আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল ওমা কিভাবে ব্যথা পেয়েছ, কি হয়েছে? ওই কাল রাতে। এটুকুতেই ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে দিয়ে বলল ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি। এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করছি ব্যথা সেরে যাবে।